নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে 14ই মে। 14ই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ 13 মাস পরে। কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক 13 মাস অন্তর ট্রানজিট, কিন্তু এইবার যে ট্রানজিট এরপরের ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে, অতিচারী ভাবে। অতিচারীটা কেন বলছি, খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে। কবে হবে, কখন হবে, তার জন্য আমাদের দেশ দুনিয়া কি প্রভাব পড়বে, আমাদের রাশি চক্রের উপর কি প্রভাব পড়বে, সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন। এই যে 14 তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত, 18 অক্টোবর পর্যন্ত। এই অতিচারী রূপেই ট্রানজিট, এবং 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ করে। তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে। 19 অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের 5 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার, অর্থাৎ একই বছর 2025 সালে 3বার ট্রানজিট হয়ে গেল। এই যে দেবগুরু বৃহস্পতি 8 বছর এই যে মানে তীব্র গতিতে, এটাকে বলছে অতিচারী গতি। কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীর গতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। এই যে 8 বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে যে ট্রানজিট হবে, এটাকেই বলছে অতিচারী। অর্থাৎ প্রথমে বৃষ থেকে মিথুনে, আবার মিথুন থেকে কর্কটে, আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে। সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত কুইক মুভ করছে, এই জন্য একে বলছে অতিচারী। এবং কর্কটে 2 মাস থাকার পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে। গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে, এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে, মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে। আবার যখন খুব কুইক মুভ করবে তার প্রভাবটাও কিন্তু আপনার ক্ষেত্রে সেরকম স্পিডি দেবে। অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডি ভাবেই দেবে। 19 অক্টোবর দেবগুরু কর্কটে প্রবেশ করবে, এবং নভেম্বর মাসে দেবগুরু কিন্তু আর বক্রিয় হবে। তাহলে আপনারা খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি। 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে, আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে। আবার 4 ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে। তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম। এই 15ই মে থেকে 19 অক্টোবর, 15ই মে থেকে 19 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে, মিথুন রাশিতেই থাকবে, এই অতিচারী অবস্থাতেই থাকবে। তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন, বিদ্যা বুদ্ধির প্রতি বলুন, সন্তানের প্রতি বলুন, আপনার ম্যারেজ লাইফের প্রতি, যারা অবিবাহিত হয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার, পার্টনারশিপ, ব্যবসা, চাকরি, সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে। গুরুর এই গোচরে অশুভভাবে মানে আসি যখন, তখন তার সুফল একটু করে কমে যাবে। অর্থাৎ এই যখন এত কুইক করছে, অশুভভাবে যখন আসবে, তখন দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই শুভভাবটা কমে যাবে। কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব বিস্তার করে, কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি অশুভ হয়, সেটা নিয়ে আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেব। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যে অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে। বৃশ্চিক রাশি, আপনার 14ই মে বৃহস্পতির ট্রানজিট আপনার অষ্টম ঘরে হচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু অষ্টম ঘরে বৃহস্পতির ট্রানজিট শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আর্থিক রিলেটেড যে কাজগুলো আপনি করবেন খুব সতর্ক হয়ে আপনি করবেন। আর্থিক রিলেটেড যে কাজগুলো করবেন খুব সতর্ক হয়ে করবেন। কাউকে হট করে কোনো পয়সা দেওয়ার আগে ভাবে চিন্তা করবেন। অনলাইন ট্রানজ্যাকশন সাবধানে করবেন। এবং এই সময় কিন্তু আপনার পেটের প্রবলেম, আপনার কোনো ইনফেকশন ডিজিজ, এই সময় কিন্তু হঠাৎ করে লিভারটা বেড়ে যাওয়া, কোনো জন্ডিস বা গুপ্ত কোনো রোগ, বিশেষ করে হয়তো ডাক্তার ধরতে পারছে না এমন কোনো রোগ আপনার কিন্তু হতে পারে। সেটা আমি গুপ্তাঙ্গে বলিনি, কিন্তু গুপ্ত রোগ মিনস আমি বলতে চাইছি পেটেরই কোনো প্রবলেম, পেট রিলেটেড, যে ডাক্তার ধরতেই পারছে না এমন কোনো রোগ হতে পারে এই বৃশ্চিক রাশির জন্য। এটা সাবধান। সেটা আপনার পায়ে হতে পারে, পেটে হতে পারে, মাথায় হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। বিশেষ করে পেটে হওয়ার সম্ভাবনা প্রবল। এসে আপনাকে ইনভেস্ট খুব বুঝে শুনে করতে হবে। অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করবেন, এবং তাড়াহুড়া করে কোনো ডিসিশন, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না।
কেন এই সময় কিন্তু আপনার এই অষ্টম ঘরে বৃহস্পতির ট্রানজিট কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে। এবার আপনারা বলবেন, আপনি বললেন ঢাইয়া কেটে গেছে, আপনি বললেন এই রাহুর ট্রানজিট আপনার জন্য ভালো হবে, আপনি বললেন বুধের ট্রানজিট ভালো হবে, আলবাত হবে। তো বৃহস্পতির যে ট্রানজিটের যে এফেক্টটা সেটা আপনাকে শুনতে হবে। এই খারাপ এফেক্টটা শুনে আপনাকে ভালো যে এফেক্টটা সেটা নিশ্চয়ই তারপর প্রভাব বিস্তার করবে। এর জন্য আপনি অরিড হবেন না। অনেকে এটা না বুঝে একটা করে কমেন্টস দিয়ে দিলেন, আপনি বলেন ওখানে ভালো হচ্ছে ওই রাশিতে, এখানে বলছেন খারাপ হচ্ছে, তাহলে আমি কোনটা ধরবো? আপনাকে ওটা ধরতে বলিনি, আপনাকে বারবার যদি আপনি নিয়মিত ভিউয়ার্স হন, আপনি প্রত্যেকটা প্রোগ্রাম শুনবেন আমাকে তাহলে আসতে বলছি না, একবারও বলছি না। যদি ভালো করে প্রোগ্রাম শুনে কারোর কাছে আপনার যেতে হবে না, আপনার নিজস্ব হাতটা দেখুন যে বৃহস্পতি সিচুয়েশনটা কেমন আছে বৃশ্চিক রাশি। আপনার বার্থ চার্টে দেখুন আপনার বৃহস্পতি কোন নেগেটিভ সিচুয়েশনে বসে আছে কিনা, নেগেটিভ নক্ষত্র নেগেটিভ ঘরে বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে কিনা। বৃহস্পতি কোথায় নিচস্থ সেটা জানেন? বৃহস্পতি মকরের ঘরে নিচস্থ হয়, কর্কটের ঘরে উচ্চস্থ হয়। বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হয়, মকরে নিচস্থ হয়। আপনার সেরকম কোন সিচুয়েশন আপনার বৃহস্পতি তুলার ঘরে বসে আছে কিনা দেখুন, কোথায় বসে আছে সেগুলোকে ফলো করুন। বৃহস্পতি শনির ঘরে বসে আছে কিনা দেখুন, তাহলে কতটা ভালো ফল দেবে, আপনাকে আধ্যাত্মিক চেতনা বাড়িয়ে দেবে, সেগুলো তো দেখতে হবে আপনাকে। সুতরাং আপনাকে দেখতে হবে আপনার বার্থ চার্টে বৃহস্পতি সিচুয়েশনটা কি, আর আপনার এই গোচরে আপনার ভালো মন্দ কি ফল দিচ্ছে, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য, বুঝেছেন? এইভাবেই কিন্তু এই অ্যাস্ট্রোলজির বিচারটা করতে হয়। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তারা জানেন এইভাবে বিচারটা, যারা এখনো জিনিসটা বুঝতে পারেন তারা আবার শুনুন, এবং আপনার কাছে জিনিসটা অনেক জলের মতো সহজলভ্য হয়ে যাবে। সুতরাং বৃশ্চিক রাশিকে বলি, আপনাকে কিন্তু এই যে বৃহস্পতির ট্রানজিট আপনাকে কিন্তু মানে সোনা রূপা কেনা বেচা বলুন, কোনো বন্ডে ইনভেস্টমেন্ট, শেয়ারে ইনভেস্টমেন্ট, মিউচুয়াল, আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক সচেতন ভাবে করতে হবে। রাস্তায় টাকা নিয়ে আছে, হঠাৎ আপনার পিক পকেট হয়ে গেল, আপনার মানি লস হলো, অনলাইন ট্রানজাকশন হঠাৎ করে অন্য কোনো অ্যাকাউন্টে চলে গেল, আপনার কিন্তু সেরকম কোনো ভুলভ্রান্তি কোনো ফেসে যেতে পারে। আপনার পড়ে গিয়ে কোনো চোট লাগতে পারে, পেটের প্রবলেম আসতে পারে, সন্তানের বিদ্যা অমনোযোগী হতে পারে, কাজের জায়গায় ডিস্টার্ব হতে পারে, এবং আস্তে আস্তে আপনার কিন্তু 6ই জুন থেকে আপনার সময়টা আস্তে আস্তে ফিরবে। 6ই জুনের পর থেকে, কেন আপনার রাশির অধিপতি কর্কট রাশিতে জলরাশিতে, কেন আপনার রাশিও জলরাশি, আপনার রাশি অধিপতিও জলরাশি, আপনার মঙ্গলে দিয়ে হচ্ছে অগ্নি রাশি, সেটা জলরাশিতেই বসে আছে। তো আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ হবে, এবং আপনার কিন্তু অস্থির হওয়ার কিছু নেই। 6 জুন পর্যন্ত আপনার 6 জুন থেকে আপনাকে কিন্তু অবশ্যই একটু আস্তে আস্তে বেটার জায়গাটা আসবে। এবং নতুন ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, আপনার বার্থ চার্টে কি বলছে, আপনার এই সময় কি ব্যবসা করা উচিত সেটা দেখে নেবেন। এবং এই সময় কিন্তু আপনার প্রাপ্তিযোগ্য হবে, আপনার সম্পত্তির প্রবলেমগুলো মিটবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, এবং নিজের প্রতি ভরসা রাখতে হবে, এবং কনফিডেন্স আনতে হবে। এই যে বৃহস্পতির ট্রানজিট সারাটা সময় তো আপনার খারাপ যাবে না, কিছু কিছু সময় আপনার আপস অ্যান্ড ডাউন যাবে, কারণ অষ্টমী বৃহস্পতির ট্রানজিট আপনার মাঝে মাঝে বাধার সম্মুখীন। সুতরাং আপনাকে সেটা আপনি ওভারকাম করে বেরিয়ে আসেন, নিজের প্রতি কনফিডেন্স রাখবেন, আপনি ঘাবড়ে যাবেন না, আর হতাশায় ফিরে আসবেন না। নিজের প্রতি ভরসা রাখতে হবে, লক্ষ্যে যে স্থিরতা, আপনি সেই লক্ষ্যে পৌঁছাবেন, কনফার্ম পৌঁছাবেন। এটা কিন্তু আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন করলো। ওভারঅল তা সত্ত্বেও বলছি 90 থেকে 95% মিলবে। আপনার ব্যক্তিগত হরোস্কোপ দেখছি না, আপনি হাতটা আমি দেখছি না, আপনার বাস্তুটা আমি দেখছি না। সুতরাং বৃহস্পতির সিচুয়েশন আপনার ব্যক্তিগত জায়গায় কি আছে সেটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি পেতে বাধ্য। যদি আপনার বার্থ চার্টে আপনার হাতে আপনার নিজস্ব বাস্তুর জায়গায় বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু রেজাল্ট পাবেন। যদি ডিস্টার্ব থাকে সেটা রেক্টিফিকেশন করে নেন, তাহলে কিন্তু এই যে বৃহস্পতির সিচুয়েশন বললাম 12 রাশির ক্ষেত্রে, আপনি সেটা পেতে বাধ্য। যাতে কিন্তু সতর্কতা হবে, সতর্কতা মেনটেন করবেন, দেখবেন আগামী দিনগুলো আপনার জন্য যথেষ্ট ভালো যাবে। ভালো থাকবেন। অবশ্যই ভালো লাগলে প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যোগাযোগ করতে আমার বুকিংয়ে ফোন করে নেবেন 891097332594339601। যে কোনো জায়গা থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সে, আর যে কোনো রাজ্য থেকে, যে কোনো দেশের বিদেশের থেকে। নমস্কার, ভালো থাকুন।